অধ্যাপক প্রণব কান্তি বসু আমাদের প্রণবদা, আমরা প্রথমে তার কথা শুনব। তার কথা শুনবার আগে তার সম্পর্কে যৎসামান্য পরিচয় দেবেন আমার সহকর্মী শ্রী অনিমেষ চৌধুরী মহাশয়। অনিমেষ চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে দিচ্ছি। অধ্যাপক প্রণব কান্তি বসু প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তর তার পাঠ শেষ করে 1978 সালে যোগ দেন আশুতোষ কলেজে অধ্যাপনার কাজে। সেখানে কর্মরত থাকতে থাকতেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার গবেষণার কাজ শেষ করেন। আশুতোষ কলেজে তিনি দীর্ঘ 26 বছরের কর্মজীবন শেষ করে 2005 সালে অধ্যাপক বসু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দেন। বিশ্বভারতীতে তিনি প্রায় 13 বছর অধ্যাপনা করার পর 2018 সালে তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন। তিনি প্রথম থেকে লিটল ম্যাগাজিন মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং যা তাকে উদ্বুদ্ধ করেছে তার রাজনৈতিক অর্থনৈতিক চর্চায়। অনিক এবং আলোচনা চক্র এই পত্রিকা দুটি ঘিরে অধ্যাপক বসুর প্রথম বাংলায় রাজনৈতিক অর্থনীতি চর্চা তার কৃতিত্বের অবদান রাখে। এছাড়াও রিথিংকিং মার্কসিজম এবং ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল থটের মতো গুরুত্বপূর্ণ জার্নালে অধ্যাপক বসুর বহু লেখালেখি রয়েছে। ওনার লেখা দুটি গুরুত্বপূর্ণ বই হলো সামন্ততন্ত্র এবং গ্লোবালাইজেশন অ্যান্ড অ্যান্টি-টেক্সট। আমি স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং তার আগে আমরা স্যারকে বরণ করে নেব। আমাদের ডিপার্টমেন্টের দুই ছাত্রী স্যারকে বরণ করে নেবে। আমি আমার নিজের পরিচয় একটা সংযোজন করতে চাই। আমার গোটা গবেষণা এবং চিন্তা ভাবনার সূত্রপাত যে ছোট পত্রিকার থেকে, সেই ছোট পত্রিকার নামটা বোধহয় উল্লেখ করা হয়নি। উন্মুক্ত বলে একটা ছোট পত্রিকা ছিল 70-এর দশকে, এটা সূচনা, এবং এটা শেষ হয় মানে আমাদের সর্বশেষ সংখ্যা বেরোয় 98। তো আমার আগে আমার যার কাছে আমি পিএইচডি করেছি অধ্যাপক অজিত চৌধুরী, ওনারা এটা শুরু করেন। তারপরে মানে এটা একটা প্রচেষ্টা ছিল, মানে আমরা সবাই রাজনীতি করতাম, রাজনীতি থেকে এটা অনুপ্রেরণা, কিন্তু আমাদের এটা আশা ছিল যে বাংলা ভাষায় ইউজিসির একটা তালিকা বেরোয় যে কোন কোনগুলি তাদের কাছে গ্রহণযোগ্য জার্নাল। আমাদের একটা খুব ইচ্ছা ছিল যে বাংলার কোন একটা জার্নাল তালিকাভুক্ত হয়, এবং সেটা আমার হয়েও ছিল আর কি। আমাদের আগে যে প্রজন্ম ছিল তাতে অনেক নাম করা আপনারা হয়তো জানতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভট্ট, অজিত চৌধুরী, এরা সবাই যুক্ত ছিল। এইখান থেকে আমার যাত্রা শুরু, মানে এখন না, আমি
আমি লেখা থেকে পাঠ করবো, কারণ একটা হয়ে গেছে যে আমি এখন বুঝতে পারি অনেক সময় কোথাও বলতে গেলে বয়সের কারণে হয়তো আমি এগুলো ছড়িয়ে যায়, সেটা যাতে না ঘটে সেভাবে পুরো বক্তব্যটা আমি লিখিত নিয়েছি। আর এটা নিজেরও সুবিধা হয় যে পরবর্তীকালে আমি এটা উন্নত ঠিক আছে। এটা এই ভারতীয় উন্নয়নের ধারা, এটা নানান ভাবে এটা বিশ্লেষণ করা হয়েছে। আমি একটা বিশেষ বিশ্লেষণের ধারা নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় উত্তর ঔপনিবেশিক, পোস্ট কলোনিয়াল। এই ধারাটাকে উত্তর ঔপনিবেশিক বলা হয় এই কারণে যে এর মূল বক্তব্য যে ভারতের কাঠামোটা, আর্থসামাজিক কাঠামোটা, এটা বোঝার চেষ্টা করেন এই দৃষ্টিভঙ্গি থেকে যে সাম্রাজ্যবাদ যখন এখান থেকে উৎখাত হলো, স্বাধীনতার মুহূর্তে আমরা যা পেলাম, আমরা যেটা ইনহেরিট করলাম, সেই যে কাঠামো, সেইখান থেকে এরা বিশ্লেষণ শুরু করে এবং সবসময় তুলনাটা থাকে ঔপনিবেশিক সময়, সেই অর্থে এটা উত্তর ঔপনিবেশিক ভারতীয় উন্নয়নের ধারা কোন খাতে হয়েছে তা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এর মধ্যে একটি ধারা সাধারণভাবে উত্তর ঔপনিবেশিক ধারা বলে চিহ্নিত করা যায়, কারণ এই বিশ্লেষণের সূচনা বিন্দু ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা জাতীয় আর্থসামাজিক কাঠামো। এই ধারাকে মার্ক্সবাদী গবেষণার একটি শাখা বলা যেতে পারে, কারণ এদের বিশ্লেষণে মার্ক্স এবং মার্ক্সবাদীদের তত্ত্ব ও বর্গবিন্যাসের ব্যবহার থাকে। এই বিবর্তন ও সীমাবদ্ধতা আমি খানিকটা আবার দেওয়ার চেষ্টা করবো, মানে এটা বিরাট পুরোটা সম্ভব নয়। জার্মান ইডিওলজিতে মার্ক্স বলছেন ক্ষমতা কায়েম রাখা এবং ক্ষমতাচ্যুত করা উভয় প্রক্রিয়ার জন্য অনেকগুলি শ্রেণীকে সমন্বিত করতে হয় সাংস্কৃতিক নিয়ন্ত্রণের মাধ্যমে। অর্থাৎ ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতাবান শ্রেণী অথবা ক্ষমতাবানদের ক্ষমতাচ্যুত করার জন্য বিপ্লবী শ্রেণী নিজেদের ধ্যান ধারণা সর্বজনীন বলে উপস্থিত করে, বিকল্প ভাবনার ক্ষেত্রে সংকীর্ণ করে চিন্তনের জগতের উপর তাদের নিজেদের দখল কায়েম করে। যেমন বুর্জোয়া শ্রেণী যখন পাশ্চাত্য দেশে তারা যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো, তার আগের থেকেই মানে এটা যে একটা কনস্পিরেসি করে করা হয়, এটা কোনো একটা চক্রান্ত করে করা হয় সেরকম না, কাঠামোটাই এমন ভাবে অগ্রসর করায় যে তার আর্থসামাজিক সাংস্কৃতিক সব পরিবর্তনগুলো একসঙ্গে আসতে আরম্ভ করে। এবং বুর্জোয়া গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় তখন আমরা কিন্তু তার মধ্যে একদম অধীনস্থ হয়ে যায়, অবদমিত হয়ে যায়, যে আমরা ভাবি যে বাজারি মূল্যায়ন এটাই সর্বস্ব, তার যে অন্য কোনো এথিক্স থাকতে পারে এটা দেখলে আমাদের ভাবনার বাইরে হয়ে যায়, এটাই বলা হচ্ছে আর কি। এই সাংস্কৃতিক নিয়ন্ত্রণকে গ্রামসি নামে এক ইতালীয় কমিউনিস্ট নেতা ও দার্শনিক হেজেমনি বা আধিপত্য নাম দিয়েছে। সাবেকি মার্ক্সীয় বিশ্লেষণ অনুযায়ী বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে যখন জীর্ণ কোনো সমাজ ব্যবস্থাকে উচ্ছেদ করে প্রগতিশীল একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তখন নতুন শাসক শ্রেণী গোটা সমাজের সংস্কৃতি চিহ্নায়ন ক্ষেত্রের উপর দখল কায়েম করে, অর্থাৎ সমাজের চিন্তা চেতনার পরিধি তারা বেঁধে দেয়। ভাবাদর্শগত আধিপত্য এইভাবেই প্রতিষ্ঠিত হয়। এই আধিপত্যকে সরল আধিপত্য, সিম্পল ইকোনমি, একটা পার্থ চট্টোপাধ্যায় ইনাগ্রেট করেছিলেন প্রথম। এই আধিপত্যকে সরল আধিপত্য বা সিম্পল ইকোনমি বলা হয়। আধিপত্যের পরবর্তী বিবর্তিত ধারণা থেকে আলাদা করা হয়েছে। সরল আধিপত্যের ক্ষেত্রে নাগরিক মনে করে স্বাভাবিক আইন কানুন নিরপেক্ষভাবে বলবৎ করে রাষ্ট্র নাগরিক জীবন স্বচ্ছন্দ করে। এটা কিন্তু এই পথে স্বাভাবিক আইন কানুন, মানে আমরা ভাবি আর কি, যখন এই বাজারের ধারণাগুলো আমাদের মনে গেঁথে বসে
তখন আমরা ভাবি যে রাষ্ট্রের যে আইন কানুন, যে প্রপার্টি, সম্পত্তির আইন বা বিনিময়ের আইন ইত্যাদি ইত্যাদি, এগুলো মনে হয় যে স্বাভাবিক, এটাই হওয়ার কথা। there is nothing apart from this। তো সেই বলা হচ্ছে যে এই আধিপত্যকে আইন কানুন নিরপেক্ষভাবে বলবৎ করে আমরা ভাবি যে রাষ্ট্র নাগরিক জীবন স্বচ্ছন্দ করে, রেফারির মতো সে কাজ করে। কোনো নাগরিক গোষ্ঠী দাবি করে না তাকে সাধারণ নাগরিক অধিকারের উপরন্তু কিছু পাইয়ে দেওয়ার জন্য রাষ্ট্র তার পক্ষ নেই। আর এও মনে করে না যে রাষ্ট্র কোনো বিশেষ শ্রেণীর সুবিধা করে দিচ্ছে। মানে আমরা এক ধরনের মহাচ্ছন্ন হয়ে যাই। আমরা ভাবি যে সরকার কিন্তু কারোর পক্ষে কাজ করছে না, সরকার যেটা করছে এটাই স্বাভাবিক, এটাই হওয়ার ছিল, এর বাইরে কিছু হতে পারে না। এবং কোন শ্রেণীও কিন্তু দাবি করে না যে আমার হয়ে আমি সেটা, আসলে আমাদের পরিস্থিতিটা অন্যরকম, যে কেন এখানে বিভিন্ন গোষ্ঠী তাদের হয়ে সরকার পক্ষপাতিত্ব দাবি করে। এটা হলো পাশ্চাত্যে যে পরিস্থিতি ছিল, যেটাকে সরল আধিপত্য বলছে। এর সঙ্গে গ্রামসী সংযোজন করছে পরোক্ষ বিপ্লব বা প্যাসিভ রেভলিউশনের ধারণা। কোন কোন ঐতিহাসিক পরিস্থিতিতে একক শাসক শ্রেণী সর্বজনীন সংস্কৃতির উপর তার আধিপত্য স্থাপন করতে অক্ষম হতে পারে। তখন গ্রামসীর মতে পার্থ চট্টোপাধ্যায় চ্যাটার্জির বক্তব্য অনুসারে শাসক শ্রেণী সবাই মিলে সংস্কৃতির মিশ্রণে একটি জটিল আধিপত্য, কমপ্লেক্স ইকোনমি সৃষ্টি হয়। মানে সেখানে বুর্জোয়া যেমন আছে, সেরকম জমির মালিক আছে, জমিদার হতে পারে, তারপরে সেখানে মহাজন আছে, এরা সব মিলে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়, যেটাকে বলছে কমপ্লেক্স ইকোনমি। এই জটিলতার ধরন বা এর গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে, আমি পুরোটার মধ্যে যাচ্ছি। চ্যাটার্জি পরোক্ষ বিপ্লবের ধারণা প্রয়োগ করে উত্তর ঔপনিবেশিক ভারতের রাষ্ট্র কাঠামো বিশ্লেষণ করেছেন। স্বাধীনতার পর পুঁজিবাদী শ্রেণী দুর্বল থাকার দরুন রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিল। মতাদর্শগত আধিপত্য প্রতিষ্ঠা হয়নি। এই পর্যায়ে পুঁজির আদি সঞ্চয়, অরিজিনারি বা প্রিমিটিভ অ্যাকুমুলেশন যাকে বলে, তার মানে এটা একটা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ একদিকে তার পরিশ্রম করার জন্য যা উপাদান লাগে, যা সামগ্রী লাগে, উৎপাদন সামগ্রী, সেগুলোর থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সমস্ত সামগ্রী, যেমন জমি, যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলো পুঞ্জীভূত হয় পুঁজিপতি শ্রেণীর মধ্যে। এটাকে বলা হয় অরিজিনারি বা প্রিমিটিভ অ্যাকুমুলেশন। এটা বাংলায় আদি সঞ্চয় বলে সাধারণত বলা হয়। আদি সঞ্চয়ের প্রক্রিয়া অসম্পূর্ণ থাকার দরুন বাজারি মনোভাব আর তার জুড়ি ব্যক্তিতন্ত্র সামাজিক চেতনাকে দখল করতে পারে। মানে আমাদের স্বাধীনতার পর্যায়ে, স্বাধীনতা যখন আমরা পেলাম, সেই সময় হচ্ছে যে আদি সঞ্চয় মানে অনেক উৎপাদকই ছিল যারা, যেমন কুটির শিল্পে যারা ছিল, বা অনেক কৃষক নিজের জমিতে নিজে চাষ করেছে। তারপরে এই যে বাজারি মনোভাবের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি সবসময় ভাবি যে আমি কি মাইনে পাচ্ছি, আমার মূল্যায়ন, সামাজিক মূল্যায়নটা কিভাবে হবে, যে আমি কত মাইনে পাচ্ছি, আমার কি সম্পত্তি আছে, মানে যেগুলো বাজারে যেটা হিসাব করা যায়। তো যতক্ষণ পর্যন্ত মানুষ তার শ্রম বিক্রি না করছে, শ্রমের উপর নির্ভর না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে নিজেকে নানানভাবে, সে যখন কুটির শিল্পে কাজ করছে, সেই কাজের মধ্যে তার একটা সন্তুষ্টি আছে, তার একটা প্রাইড আছে, সে যে কাজটা করছে সেটা কত ভালোভাবে করতে পারছে, এটার মধ্যে দিয়ে সে নিজেকে মূল্যায়ন করে। না সবটা যে বাজারের মধ্যে দিয়ে করে সেরকম না। সেটাই বলা হচ্ছে যে যেহেতু এই অরিজিনারি বা প্রিমিটিভ অ্যাকুমুলেশন হয়নি, যেহেতু উৎপাদনের সঙ্গে উপাদানগুলোর তখনও মিলিত ছিল অনেক, সুতরাং এখানে বাজারে মনোভাব সেভাবে ডেভেলপ করে। পাশাপাশি পুঁজিপতিরা বড় জমিদারদের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হওয়ার ফলে ভূমিসত্ত্ব সংস্কারের কোন তাৎপর্যপূর্ণ আইন প্রণয়ন করা সম্ভব হয়নি, যার অভাবে পুঁজিবাদী খামার ভিত্তিক
কৃষি ব্যবস্থা ছড়িয়ে পড়ে। মানে এটা অনেকেই জানো যে ল্যান্ড রিফর্ম বলতে আমাদের এখানে একমাত্র একটাই ভূমিসত্ত্ব সংস্কার আইন সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেটা হলো যে অ্যাবজেক্ট ল্যান্ডলর্ডদের অ্যাবলিশন, তাছাড়া অন্য কোনোটাই করা হয়নি। তারপরে হচ্ছে এখানে পুঁজিবাদী খামারের সেরকম প্রসার ঘটেনি। খাজনাভোগী জমিদারদের উত্তরসূরি বড় যোদ্ধা থেকে গেছে, আর তার সঙ্গে সুদকর মনে ক্ষমতার বলয়ের বাইরে অবস্থিত শোষিত শ্রেণীদেরও উপেক্ষা করা সম্পূর্ণ সম্ভব ছিল না বিশেষ কয়েকটি কারণ। মানে এটা আমি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে জনমতের একটা মূল্য ছিল। এর সঙ্গে যুক্ত হয় গান্ধীবাদী গ্রাম সমাজ ভিত্তিক উন্নয়নের তত্ত্ব সম্পূর্ণ বর্জনের রাজনৈতিক ঝুঁকি। মানে এই গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপিত হলে কি হয় যে সাধারণ মানুষের যে এমনিতেই যদি গণতন্ত্র না থাকে, যেটা আমাদের মানে হয়তো আমরা ভবিষ্যতে সেই অবস্থা আমি দেখে যাবো কিনা জানি না, আমার ভবিষ্যৎ প্রজন্ম বলে দেখি যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের মতামত, মানুষের মতামত যেহেতু রাষ্ট্র কে চালাবে সেটা মানুষের মতামতের উপর নির্ভর করে না। তারপরে সে কিন্তু অনেক ক্রূরভাবে সে তাকে ডিসপোজিশন করতে পারে নানান রকম ভাবে, মানে তাকে অধিকার থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু আমাদের এখানে বুর্জোয়া বিপ্লব হওয়ার আগে কিন্তু আমরা গণতন্ত্র পেয়ে গেছি। তার ফলে যাদেরকে বিস্থাপিত করা হচ্ছে, ডিসপ্লেস করা হচ্ছে, তাদেরও মতামতের একটা মূল্য ছিল, কারণ তাদের ভোটের উপরেও রাষ্ট্র নির্ভর করে। আর এর সঙ্গে ছিল অবশ্যই গান্ধী। আমরা জানি যে গান্ধীর একটা বিশেষ অবদান ছিল এবং একটা গুরুত্ব ছিল স্বাধীনতা আন্দোলনে। মানে ব্যক্তি গান্ধী, মানে শুধু কংগ্রেসের নেতা বলে নয়। তার ফলে গান্ধীবাদী যে ধারণা ছিল যে উন্নয়নের, যেটা গোষ্ঠী ভিত্তিক আর কি, সেটাও সম্পূর্ণ বর্জন করা কংগ্রেসের পক্ষে সম্ভব ছিল না স্বাধীনতা যখন সে অর্জন করল। এর সঙ্গে যুক্ত হয় গান্ধীবাদী গ্রাম সমাজ ভিত্তিক উন্নয়নের তত্ত্ব সম্পূর্ণ বর্জনের রাজনৈতিক ঝুঁকি। এর সম্পূর্ণ বিপরীতে গিয়ে জোর কদম জল জমির অধিকার ছিনিয়ে আদি সঞ্চয় সক্রিয় করা রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদন সামগ্রীর উপর প্রথাগত ব্যক্তিগত বা গোষ্ঠীগত অধিকার কেড়ে নেওয়া সহজ ছিল না। এর পরিপূরক রাষ্ট্রের দিকে নাগরিক গোষ্ঠীগুলো সরল আধিপত্যজাত রাষ্ট্রের মতো নিরপেক্ষ ভূমিকা আশা করত। আইন এবং আর্থিক নীতি প্রণয়ন ও রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণী রাষ্ট্রের কাছে বিশেষ সুবিধা দাবি করে। রাষ্ট্র শ্রেণী ক্ষমতার ধারকের বদলে নিজেই ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায়। মানে আগে যেটা বললাম যে পাশ্চাত্যে যখন এই বুর্জোয়া সিস্টেম যখন এস্টাবলিশ হয়, তখন প্রত্যেকটি নাগরিক সে দাবি করছে কি সে শুধু নাগরিক অধিকার দাবি করছে, কারণ সে ভাবছে যে যেই ব্যবস্থাটা চালু হয়েছে বাজারি ব্যবস্থা এবং রাষ্ট্র যে সম্পত্তির আইন এবং বিনিময়ের আইন। আচ্ছা, আমি একটা কথা বলি আর কি, যে 24 বছরের বেশি অধ্যাপনা করে আমার খুব অস্বস্তি হয় যখন দেখি মানে এখানে উপস্থিতি বাধ্যতামূলক। যদি বাধ্যতামূলক না হয়, তোমরা যাদের মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, বিষয়টা ভালো লাগে না, প্লিজ চলে যাও। পিছনে হাসাহাসি করা, নিজেদের মধ্যে গল্প করা, এটা আমার বিরক্তি উৎপাদন হচ্ছে। এবং যারা শুনতে চাইছে তাদের কিন্তু শোনাতে তোমরা দেখাচ্ছে। তাই প্লিজ, তাদের মনোযোগ দিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটা একটা ফালতু এই বিষয়টা জানারও দরকার নেই, তারা প্লিজ হল ছেড়ে চলে। আর যদি বসে থাকো তাহলে অন্তত শোনার ভান করো। তার মানে বলছিলাম যে বুর্জোয়া ডেমোক্রেসিতে যেটা সবাই মনে করে যে নাগরিক এটাই হলো স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা, এবং রাষ্ট্র যে আইনগুলো প্রণয়ন করে, বিশেষ করে অর্থনৈতিক আইন, এগুলো সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য
এবং কেউ বাড়তি কিছু আশা করে না। কিন্তু ভারতবর্ষে যেহেতু স্বাধীনতার মুহূর্তে আমরা যেটা অলরেডি আলোচনা করলাম, যে এখানে পুঁজিবাদীদের পুরো নিয়ন্ত্রণ ছিল না, তার ফলে যেই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম হলো, সেই রাষ্ট্রের কাছে কিন্তু বিভিন্ন গোষ্ঠীরা তাদের নিজেদের জন্য বিশেষ বিশেষ অধিকারের দাবি তারা রাষ্ট্রের কাছে করতে চায়। আইন এবং আর্থিক নীতি প্রণয়ন ও রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণী রাষ্ট্রের কাছে বিশেষ সুবিধা দাবি করে। রাষ্ট্র শ্রেণী ক্ষমতার ধারকের বদলে নিজেই ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায়। মানে যেহেতু বিভিন্ন গোষ্ঠীকে সে আলাদা আলাদা ক্ষমতা দিচ্ছে, সুতরাং সে কোনো শ্রেণী দ্বারা নিজে চালিত হচ্ছে না, সেই শ্রেণীদেরকে চালিত করছে, নিজেই ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায়। এটা স্টেটিজম বলছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে গান্ধীর সনাতনী গ্রামীণ গোষ্ঠী ভিত্তিক অর্থনীতির সঙ্গে নেহরুর আধুনিক শিল্প ভিত্তিক অর্থনীতির একরকম সমন্বয়ের চেষ্টা হলো, যার মধ্যে দিয়ে শ্রেণী আপোষ খানিক চরিতার্থ হলো। পুঁজিনিধির ভারী আর মূল শিল্প, বৈদ্যুতিক শক্তি সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রাখা হলো, কারণ এসব শিল্প নির্মাণের প্রয়োজনীয় পুঁজি যোগান ব্যক্তিগত পুঁজিপতিদের পক্ষে সম্ভব ছিল না। মানে সেই মুহূর্তে সম্ভব ছিল না, এখন তো অবশ্যই তারা যথেষ্ট শক্তিমান হয়ে গেছে। সরকার ফলিত বিদ্যার প্রতিষ্ঠান IIT গড়ে তোলে মূলত ব্যক্তিগত পুঁজি মালিকানাধীন সংস্থাগুলির জন্য দক্ষ ইঞ্জিনিয়ার ও ম্যানেজার কম খরচে সরবরাহ করার জন্য। কম পুঁজি নির্ভর ভোগ্যপণ্য উৎপাদন ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্র ব্যক্তিগত মালিকানাধীন রাখা হতো। সরকার গ্রামীণ অগ্রগতির জন্য যে রূপরেখা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যুক্ত করে, তাতে সনাতনী গ্রামীণ শাসক শোষককে মেনে নেওয়া হয় গান্ধীবাদী গোষ্ঠীগত উন্নয়নের তত্ত্বের ভিত্তিতে। হয়তো অনেকেই জানেন যে গান্ধী কখনো শ্রেণীদ্বন্দ্বে বিশ্বাস করতো, সেই গোষ্ঠী ভিত্তিক উন্নয়নে বিশ্বাস করতো, যে এবং ক্যাপিটাল পুঁজিপতিদের হাতে যে পুঁজিটা থাকবে, সেই পুঁজিপতিকে উনি বলতেন ট্রাস্টিজ অফ ক্যাপিটাল, মানে তারা সেটা নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে, সুতরাং তাদেরকে উৎখাত করার কোনো দরকার নেই। তাই এটা বলা হচ্ছে এই যে গোষ্ঠী ভিত্তিক উন্নয়নের তত্ত্বের ভিত্তিতে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হলো গ্রামাঞ্চলে। এই সমস্ত নীতি রূপায়ণের জন্য জরুরি ছিল একটা বিরাট রাষ্ট্রযন্ত্র, যাকে সমন্বিত রাষ্ট্র বা ইন্টেগ্রাল স্টেট বলা হচ্ছে, যার মূল অঙ্গ ছিল পরিকল্পনা হলো দ্য প্ল্যানিং কমিশন। কল্যাণ সান্যাল চ্যাটার্জির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন। তার মধ্যে বুর্জোয়া শ্রেণী যে নানা রকম আপোষ করতে হয়, তার কারণ শুধু তাদের নিজেদের দুর্বলতা। ভারতে পুঁজিবাদী বিকাশের মাধ্যমে সমস্ত চাকরি সন্ধানী মানুষকে, যারা মূলত এই বিকাশের বা আদি সঞ্চয়নের বলি যারা বিস্তাপিত হচ্ছে আর কি, যা উৎখাত হচ্ছে, তাদের সবাইকে কাজে নিয়োগ করা সম্ভব নয়। এই বিপুল উদ্বৃত্ত জনসংখ্যা, মানে সারপ্লাস পপুলেশন বলছে, এই বিপুল উদ্বৃত্ত জনসংখ্যা কর্মহীন রাখা সম্ভব নয়। এরা পুঁজিবাদী অর্থনীতির প্রান্তে অপুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় ঠাঁই পায়, মূলত স্বনিযুক্ত কর্মী হিসেবে। এই ক্ষেত্রটি পুঁজিবাদের পরিকল্পনা প্রসূত নয়, উদ্বৃত্ত জনসংখ্যার নিজ উদ্যোগে সংগঠিত। বলা যায় শাসক এই ক্ষেত্রকে মেনে নিতে বাধ্য হয়। অন্য পায় হয়ে এই জনসংখ্যার নানা আইন উল্লঙ্ঘন শাসক মেনে নেয়। এদের কর্মক্ষেত্র, এদের অনেকের বাসস্থান সম্পূর্ণ বেআইনি। এদের সিংহভাগ গ্রামগঞ্জের প্রান্তে, শহরের বস্তিতে, রেললাইনের ধারে ঝুঁকিপট্টিতে বাস করে। নানা রকম অদক্ষ কাজে এরা দৈনিক ভিত্তিতে নিযুক্ত হয়, অথবা নিজেরাই মুড়ি চানাচুর বানিয়ে তৈরি করে। ফেরিওয়ালা হকারের কাজ করে, পরিচারিকের কাজ করে, রিক্সা চালায়। এই জনসংখ্যাকে কল্যাণ উদ্বৃত্ত করছে এই অর্থে যে এরা আধুনিক পুঁজিবাদী ক্ষেত্রের বিকাশে কোনো কাজে আসে না বলে সান্যালের ধারণা। এরা যে অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের নিযুক্ত করে, তাকে সান্যাল চাহিদা অর্থনীতি বলছে,
সঞ্চয়ের অর্থনীতি মানে ক্যাপিটালিস্টিক অর্থনীতিকে এটাকে তফাৎ করা যায় মানে হচ্ছে যে ক্যাপিটালিজম যখন স্প্রেড করলো পাশ্চাত্য দেশে তখন যারা বিস্তারিত হলো বা যারা জমি থেকে উৎখাত হলো যে কৃষকরা তারা শহরে এলো এবং তারা মানে তারা একরকম উৎপাদন সম্পদের উপর মালিকানা হারালো, অধিকার হারালো, সেটা জল জমি জঙ্গল। কিন্তু তারা শহরে এসে আবার তারা অন্য ধরনের উৎপাদনী সামগ্রীর সঙ্গে মিলিত হলো। কোথায়? না কারখানায়। কারখানায় তারা শ্রমিক হিসেবে ওই যন্ত্রপাতি ইত্যাদি মিলিত হয়ে এবার তারা পুরো ওয়ার্কিং ক্লাসে পরিণত হলো। কিন্তু কল্যাণ সরকার বলছে আমাদের দেশে যারা বিস্তাপিত হয়ে গেল, আমাদের পুঁজিবাদী উন্নয়ন সেরকম বিপুল আকারে হতে পারেনি যে তাদেরকে তারা উৎখাত হয়ে গ্রামীণ ক্ষেত্র থেকে তারা এসে শহরে কারখানায় কাজ পায়। সুতরাং এই যে জনসংখ্যা এদের কথা বলছে কল্যাণ সরকার যে এরা কোন রকমের পুঁজিবাদের পক্ষে এদের কোনো প্রয়োজন নেই, সেই অর্থে বলছে এরা হলো উদ্বৃত্ত। কিন্তু এদের কি করবে সরকার? এদের তো মেরে ফেলতে পারবে, তাহলে এরা কি করে বেঁচে থাকে? এরা বেঁচে থাকে মূলত আমাদের যে সিভিক রুলস আছে, লজ আছে, সেই সমস্ত উল্লঙ্ঘন করেই এদের বাঁচার ব্যবস্থা একটা করে দেওয়া হয়। যে রেলের প্রপার্টি দখল করে সেখানে তারা বসবাস করে, তারা হকারি করে। প্রায় আমরা শহরের মানুষ খুব উত্তেজিত হয়ে যায় যে আমরা হাঁটতে পারছি না, কিন্তু এটা তাদের জীবিকা। এখানে পুঁজি সঞ্চয়ের মধ্যে দিয়ে পারিবারিক সংস্থাগুলি সম্প্রসারিত হওয়ার হয় না, কারণ এত কম প্রাথমিক পুঁজি লাগে এ ধরনের সংস্থা স্থাপনে যে মূল অর্থনীতি থেকে নিরন্তর বিতাড়িত হওয়া মানুষ নিত্য নতুন সংস্থা করছে। চ্যাটার্জি আবার এই জনক্ষেত্রটিকে রাজনৈতিক সমাজ বলছে, মূল আধুনিক সুশীল সমাজ বা সিভিল সোসাইটি থেকে আলাদা করার জন্য। এই নামাকরণের কারণ এরা সাংবিধানিক নাগরিক অধিকার বেষ্টিত সুশীল সমাজের অধিবাসীদের মতো নাগরিক অধিকার রক্ষার দাবি করে না। মানে আমরা তো প্রায় আমাদের সিটিজেন্স রাইটস ডিমান্ড করি, আমরা এখন তো এটা খুব কমন হয়ে গেছে। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের অধিকারগুলো সংখ্যালঘুদের অধিকার শুধু নয়, সবারই অধিকার, নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে বলে আমার নিজের ধারণা। এখন এই যে আমরা তখন কি দাবি করি? আমরা দাবি করি যে আমাদের নাগরিক অধিকার থাকতে হবে, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে সেগমেন্টের কথা বললাম, যারা এই ঝুঁকিপট্টিতে বাস করছে, হকার এরা কিন্তু এরকম নাগরিক অধিকার চায় না। এদের দাবি কি যে আমাদের জীবনের অধিকার। তোমার কনস্টিটিউশনে কি অধিকার আছে? তোমার বইয়ে আছে, আমার তো বাঁচার অধিকার আছে। সেই বাঁচার অধিকারের ভিত্তিতে তুমি আমাকে রাস্তায় হকারি করতে দেবে, তুমি আমাকে রেলের জমিতে ঝুঁকিপট্টি করলে সেটাকে তুমি উৎখাত করবে না। এবং এই নিয়ে তো আমরা জানি সমস্ত প্রদেশে লাঠালাঠি চলে। এরা জীবনের অধিকারের ভিত্তিতে বাসস্থান নির্মাণের ও পেশা অনুসরণের সুযোগ দাবি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে নাগরিক অধিকারের সহায়ক আইন এড়িয়ে সরকার এদের দাবি স্বীকার করতে বাধ্য হয়। রাজনৈতিক আন্দোলন করে এরা নানা অস্থায়ী সুযোগ সুবিধা আদায় করে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিরোধ করতে নানা বেআইনি সাহায্যের জন্য এদের উপর রাজনৈতিক দলগুলি নির্ভর করে। মানে সোজা ভাষায় গুন্ডামি করা হয়। গুন্ডামি করার জন্য এদেরকে এই উদ্বৃত্ত জনসংখ্যাকে ব্যবহার করা হয়। ফলে এরা রাষ্ট্র বা ক্ষমতাসীন দলের থেকে কিছু সুযোগ সুবিধার জন্য দর কষাকষি করতে পারে। অর্থাৎ সরল আধিপত্যজাত আর্থসামাজিক কাঠামোতে সমস্ত নাগরিক যেমন রাষ্ট্রের নিরপেক্ষ ভূমিকা দাবি করে, জটিল আধিপত্যজাত সমাজে সমস্ত গোষ্ঠী বা শ্রেণী তেমন নিরপেক্ষতা দাবি করে না, বরঞ্চ চাহিদার অর্থনীতি বা রাজনৈতিক সমাজের বাসিন্দারা তাদের জীবনের অধিকারের ভিত্তিতে দাবি করে রাষ্ট্র তাদের প্রতি পক্ষপাতী হয়ে উদ্যোগ আইন শিথিল করে। রাষ্ট্রের তরফে এই বৈষম্যমূলক আচরণ যে শুধু উন্নয়নের উদ্বাস্তুরা দাবি করে এমন নয়,
সামাজিক নিপীড়নের শিকার অন্তর্জাল দাবি করে বৈষম্যমূলক সুবিধা। ভারতীয় সামাজিক পরম্পরা অবদমিত গোষ্ঠীদের দাবি রাষ্ট্র খানিক মেনে নেয়, তার শাসন অধিকার অটুট রাখতে। আখ্যানের এই বিন্দুতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন আনা যায় অজিত চৌধুরী এবং পরে তার সহলেখক দীপঙ্কর দাস, রণবীর চক্রবর্তী। কৃত্রিম আধিপত্য বা সিনথেটিক লিবারেলিজম বলে একটা নতুন ধারণা তারা আনবে। এদের বক্তব্য উত্তর আধুনিক ভাবধারা অনুসরণ করে গঠিত। উত্তর আধুনিকরা বলেন যে কোনো সত্তা বা পরিচয় স্বয়ংসম্পূর্ণ বা এসেনশিয়াল নয়, যেমন আধুনিকতা আর সাবেকিয়াতা একে অন্যকে বাদ দিয়ে সংজ্ঞায়িত হয় না, বরঞ্চ পরস্পরকে তারা প্রভাবিত করে ক্ষেত্র বিশেষ সংজ্ঞায়িত হয়। মানে আমরা এখানে যাদের মডার্ন বলি, মানে এমনি চলতি ভাষা যে খুব মডার্ন, মডার্ন দেখা যাচ্ছে তার পোশাক দেখা যাচ্ছে মডার্ন, চিন্তা ভাবনায় কিন্তু সে সেই সাবেকি মেল সব লিস্ট রয়ে গেছে। সে কিন্তু মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে যখন কপার কিন্তু সে বেশভূষায় মডার্ন, সে হয়তো একটা কর্পোরেট সেক্টরে কাজ করছে। এইটা বলছে যে এই কাকে মডার্ন বলবো আর কাকে বলবো যে ট্র্যাডিশনাল, কাকে বলবো আধুনিক আর কাকে বলবো সাবেক, এইটা পরস্পর নির্ধারণ করে। মানে কোথাও এটা ক্ষেত্র বিশেষ এটা নির্ধারণ করে। আধুনিকতার সাবেকিয়ানা, পুঁজি প্রাক পুঁজি, উন্নয়নশীল কেন্দ্র, বিকাশহীন পার্শ্ব দেশ, প্রতিটি বর্গ দল পরস্পরকে প্রভাবিত করে নির্ধারণ করে। তাই বিশেষ ক্ষেত্রে বিশেষ সমাজের বর্গগুলির সংজ্ঞা বদলে যেতে। জটিল আধিপত্যের তত্ত্ব, পুঁজিবাদী শিল্প ও প্রাক পুঁজিবাদী কৃষির স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব ধরে নিয়ে এদের আঁতাতে গড়ে ওঠা আধিপত্যের কথা বলে। কৃত্রিম আধিপত্য বা সিনথেটিক লিবারেলিজম পরস্পরকে প্রভাবিত করে গড়ে ওঠা সামগ্রিক সমাজে আধিপত্যের কথা বলে। কৃত্রিম আধিপত্যের সঙ্গে এই তিন গবেষক আরেকটি নতুন ধারণার আমদানি করে, প্রান্তের প্রান্ত, মার্জিন অফ মার্জিন। মানে তাদের বইটার নাম কি হলো, নামই মার্জিন অফ মার্জিন, অজিত চৌধুরী, দীপঙ্কর দাস, চক্রবর্তী লেখা। প্রান্তের প্রান্ত ধারণা অতি সরল করে বললে এরা সেই সমস্ত গোষ্ঠী যাদের চিন্তা ভাবনার ক্ষেত্র শাসক কুলের বা মূল রাজনৈতিক স্রোতের চিন্তা চেতনা, যা আবার সুশীল সমাজের চিন্তা চেতনা বটে, এদের থেকে এতটাই আলাদা যে দুই পক্ষের মধ্যে কোন ভাবনার আদান প্রদান বা দর কষাকষি সম্ভব নয়। মার্জিন অফ মার্জিন নামের মূল্যবান বইটি লেখক ত্রয়ীর বক্তব্য ছিল যে শাসক আর প্রান্তের বাসিন্দাদের মধ্যে কথোপকথন চলে, এর মধ্যে দিয়ে উভয়ের চিন্তা পরিমার্জিত হয়। মানে সিভিল সোসাইটি আর মার্জিন, যারা যারা নিড ইকোনমি বা পলিটিক্যাল সোসাইটি, এর মধ্যে দিয়ে উভয়ের চিন্তা পরিমার্জিত হয়। অবশ্য স্তর ভেদে, মানে অবভিয়াসলি সেন্টার বা সিভিল সোসাইটি হলো এই মার্জিন, যারা ঝুঁকিপূর্তিতে বাস করছে, সারপ্লাস পপুলেশন, তাদের উপরে। কিন্তু এই বলয়ের বাইরেও শাসিত মানুষ বাস করে, এদের উপর কোন রকম মতাদর্শগত আধিপত্য বিস্তার সম্ভব নয়, কারণ এদের সঙ্গে কোনো আদান প্রদান হয় না। ধ্যান ধারণায় শাসকদের থেকে এরা এত পৃথক যে পরস্পরের ভাবনা বোঝা সম্ভব নয়। আমি অন্যত্র একটি উদাহরণ দিয়েছি, বইটার কথা বলি, উদাহরণ দিয়ে প্রান্তের প্রান্ত ধারণাটি বোঝাবার চেষ্টা করেছিলাম। সর্দার সরোবর বাঁধ প্রকল্প, সর্দার নর্মদা বাঁচাও আন্দোলন হয়তো অনেকে সর্দার সরোবর বাঁধ প্রকল্পের বিরুদ্ধে যখন প্রথম আন্দোলন সংগঠিত হয়, তখন এদের স্লোগান ছিল কোই নেই হাতেগা, বাঁধ নেই বনেগা। ক্ষতিপূরণের ধারণাটাই অঞ্চলের বাসিন্দাদের খারিজ করে দিয়েছিল। সরকারি ভাবনায় সব ক্ষতিরই আর্থিক মূল্যায়ন সম্ভব, কিন্তু জঙ্গল নিবাসী আদিবাসী গোষ্ঠীর কাছে তাদের জীবন, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি সব তাদের চিরাচরিত পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই তাদের নিজস্ব পরিবেশ থেকে উচ্ছেদের আর্থিক ক্ষতিপূরণ বিষয় করার প্রশ্ন তাদের কাছে অবান্তর নয়। শাসক আর আদিবাসীদের সংস্কৃতি
এত ভিন্ন ছিল, এদের মধ্যে কোনো বোঝাপড়া সম্ভব ছিল না। আদিবাসীরা সংকল্প করলে সুরবনেশ্বরী মন্দিরে তারা অপেক্ষা করবেন জল সমাধির জন্য। সুরবনেশ্বরী মন্দির বাঁধের জলে নিমজ্জিত হলো, কেউ সমাধি গ্রহণ করলেন না। রাষ্ট্রের শক্তির কাছে তারা মাথা নত করে উন্নয়নের উদ্বাস্ত হয়ে ভারতের মূল স্রোতে প্রান্ত জন হিসেবে প্রবেশ করলেন। তারা এখন আধুনিক সংস্কৃতির বশ মানলেন, সবকিছুই অর্থমূল্য হিসাব করা যায়। তারা ক্ষতিপূরণ আর বাঁধ ভবনের উচ্চতা পর্যন্ত তা নিয়ে দর কষাকষি শুরু করলেন। তার মানে তারা প্রথম অবস্থায় তারা যে কালচারে বিলং করতো, সেই কালচারটা এত ভিন্ন ছিল শাসনের কালচার থেকে যে এটা মার্কেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে তাকে তুমি কত ক্ষতিপূরণ চাও, কিসের ক্ষতিপূরণ? মানে আমার পুরো জীবন, আমার ধর্ম সবটাই এই পরিবেশের সঙ্গে যুক্ত। এখান থেকে আমাকে উচ্ছেদ করে দিলে আমি অন্য কেউ হয়ে গেল। তো এখানে আমার ক্ষতিপূরণ, কিন্তু যখন সে এক জল সমাধি বলেছে, কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু বলি, আমরা অনেকেই মেরে ফেলতে চাই। মানে আমার তো রাগ হয় অনেকেই মেরে ফেলতে চাই, পারি না তো না। তখন কি করে আমরা মেনে নিই? হ্যাঁ, মেনে নিতে নিতে এইরকমই হয়েছে যে এরা জল সমাধি মানে ওখানে মেধাবনটা নিজেও ছিল। তো এরা মেনে নিয়ে তারা কি হলো, তারা এবার এসে তারা এই শাসকের যে সংস্কৃতি সবকিছুর বাজার তারা এবার দর কষাকষি শুরু করলো যে কত কম্পেনসেশন চাই। বিশ্লেষণের স্বার্থে আর্থসামাজিক ক্ষেত্রকে তিনটি ভাগে বিন্যস্ত করা হয়: কেন্দ্র, প্রান্ত আর প্রান্তের প্রান্ত। কেন্দ্র ভাবা যায় পুঁজিবাদী সংস্কৃতির আধিপত্যাধীন সুশীল সমাজ হিসেবে, প্রান্ত ভাবা যায় চাহিদার অর্থনীতি বা রাজনৈতিক সমাজ বলে, আর প্রান্ত সম্পূর্ণ অবহেলিত, অবদমিত জনগোষ্ঠী অধ্যুষিত ক্ষেত্র। এর অধিবাসীদের সঙ্গে কেন্দ্রের কোনো সংলাপ অসম্ভব। এদের চিন্তা চেতনা সংস্কৃতি এতই ভিন্ন। গ্রামসি বলেছিলেন যে শ্রেণী শাসন রক্ষা করা হয় বিশ্বাস উৎপাদন করে, সাংস্কৃতিক জগতের উপর আধিপত্য কায়েম করে, যেটাকে বলছে পার্সুয়েশন, অথবা বল প্রয়োগ করে, কোয়ার্শন। এটা স্পষ্ট যে প্রান্তকে বসে রাখা হয় বল প্রয়োগ করে, মানে যারা আদিবাসী, যারা সরকার সরকার যারা ডুবে গেল না, মানে যাদের জমি, এটা স্পষ্ট যে প্রান্তকে বসে রাখা হয় বল প্রয়োগ করে। কেন্দ্রের আর প্রান্তের উপর শাসক বা স্টেশনের মাধ্যমে দখল করা হয়। প্রশ্ন যাবে প্রান্তের অধিবাসীদের এদের উপর শাসক সম্প্রদায়ের খাঁটি বা অপরিসীমিত সাংস্কৃতিক আধিপত্য থাকে না, আবার এদের উপর সাধারণ পরিস্থিতিতে বল প্রয়োগ অবাঞ্ছিত। এদের ক্ষেত্রে বা প্রান্তের নিবাসীদের মতো কেন বল প্রয়োগ করে রাষ্ট্র এদের বর্ষতা আদায় করবে না? মানে যারা হকারি করছে, যদি দাবি করি আমরা সহযোগীরা এদেরকে উচিত করা, আমার সম্পর্কে এদের কেন উচ্ছেদ করা? কেন কৃত্রিম আধিপত্যের মধ্যে দিয়ে এরা শাসন ব্যবস্থায় বসে আসে? এদের আইন শৃঙ্খলা উল্লঙ্ঘন রাষ্ট্রকে সহ্য করে। এই তাত্ত্বিক সমস্যার সুরাহা হলো শাসনতন্ত্র বা গভর্নমেন্টালিজম এর ধারণা আমদানি। প্রথম পাঠ্যচর্চা থেকে নিয়ে গেলেন, তারপর কল্যাণ চন্দ্র। খুব সরল করে বললে এই তত্ত্বের বক্তব্য রাষ্ট্র নীতি স্থির করে রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখার উদ্দেশ্যে। এই তত্ত্ব নিয়ে আমরা আলোচনা দীর্ঘ করবো না, কারণ রাষ্ট্রের স্থায়িত্বের বাইরে রাষ্ট্রের কোনো উদ্দেশ্য আলোচনা, যেমন শ্রেণীগত বা গোষ্ঠীগত আধিপত্য, এই তাত্ত্বিক কাঠামোর মধ্যে সম্ভব নয়। তাই এই বিশ্লেষণ ক্ষমতা কত রয়েছে এই তত্ত্বের, সে নিয়ে আমার নিজস্ব সংশয় রয়েছে। তবে সারনাথ এবং চ্যাটার্জি উভয়ই এই কাঠামো পরবর্তীকালে ব্যবহার করেছে। আমরা আবার আধিপত্যবাদের আলোচনায় ফিরে। জটিল হোক বা কৃত্রিম, আধিপত্য যেহেতু সরল ছিল না, সেহেতু রাষ্ট্রকে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় হতে হয়েছে। মানে যদি সরল, মানে সিম্পল ইকোনমি হয়, তাহলে তো রাষ্ট্র গভর্নমেন্ট only administer the rules and laws. We will keep it like a regular. কারণ পক্ষ নেবে, কিন্তু এই যে জটিল আধিপত্য বা কৃত্রিম আধিপত্য, কমপ্লেক্স অর সিনথেটিক, the government has to intervene, differentiate in favor of some, in disfavor of some. So for that, তার জন্য যেটা দরকার একটা বিশাল রাষ্ট্রযন্ত্র।
জটিল প্রকৃতির আধিপত্য যেহেতু সরল ছিল না, সেহেতু রাষ্ট্রকে অর্থনীতির ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় হতে হয়েছে। পরিকল্পনা আয়োগ এবং বিরাট রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপস্থিতি এর প্রমাণ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার চাপে নয়া উদারনীতি গ্রহণের ফলে এই রাষ্ট্র নির্ভর আধিপত্যের ছিট, কারণ নতুন নীতির একটা মূল স্তম্ভ বিলগ্নীকরণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ব্যক্তি পুঁজির হাতে বিক্রি করে দেওয়া। শুরু হয় এক নতুন জনমৈত্রী বা পপুলিস্ট রাজনীতির অধ্যায়, যার থেকে হিন্দুত্ববাদের উদয়। পপুলিজম আর গভর্নমেন্টালিটি দুটো তত্ত্বই সাধারণ, অর্থাৎ শুধু উত্তর ঔপনিবেশিক ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। তাই আলোচনা সংক্ষেপ করার তাগিদে এই অধ্যায়ের আলোচনা আমরা আপাতত স্থগিত করছি। মানে পপুলিজম যেখান থেকে হিন্দুত্ববাদের অ্যানালিসিসটা হয়, কি করে হিন্দুত্ববাদ এলো শাসন কায়েম করলো। আমি সেটার মধ্যে যাচ্ছি না, আমরা অনেকটা প্রশ্ন পরিপ্রেক্ষিতে কিছু আসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন এই যেটা যে ধারাটা নিয়ে আমরা আলোচনা করলাম উত্তর ঔপনিবেশিক, এ সম্বন্ধে আমার কিছু সমালোচনা আছে। ভারতের স্বাধীনতা উত্তর সামাজিক অর্থনৈতিক বিবর্তনের গবেষণা যে ধারাগুলি নিয়ে আমরা আলোচনা করলাম তার কিছু অসম্পূর্ণতা আছে। প্রথমত, যেসব গোষ্ঠীগুলির ক্ষমতা ছিল কিছু সুযোগ সুবিধা বিশেষভাবে অর্থনৈতিক রাষ্ট্রের থেকে নিয়ে নেওয়া, তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী ছিল যারা এই দর্শকশক্তির টেবিলে প্রাপ্তই থেকে গেছে। একমাত্র অজিত চৌধুরী ও তার সহলেখকরা প্রান্তে প্রান্ত বলে একটা ক্ষেত্র চিহ্নিত করে এদের কিছুটা ঠাঁই দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রের একমাত্র পরিচয় এরা যেটা দিয়েছে সেটা হলো যে মূল স্রোতের সঙ্গে এর বাসিন্দাদের সাংস্কৃতিক দূরত্বের কারণে এদের সঙ্গে কোনো ভাব বিনিময় দরদস্তুর আপন সম্ভব নয়। যেমন নর্মদার সর্দার সরোবরের ধারে যারা বসবাস করে, যা উৎস থেকে যায় তা হলো এদের উপর পূর্ণ নিপীড়ন। চ্যাটার্জি আর সান্যাল স্পষ্ট বলছে যে পাশ্চাত্যের মতো অমানবিক ভাবে আদি সঞ্চয় স্বাধীন ভারতের রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না, কারণ তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি। বাস্তব কিন্তু সম্পূর্ণ বিপরীত। রাষ্ট্র আদি সঞ্চয় প্রক্রিয়া যথেষ্ট দ্রুত গতিতে অমানবিক ভাবে এগিয়ে নিয়ে গেছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়কে বাস্তুচ্যুত করে, যার চ্যাটার্জি প্রস্তাবিত রাষ্ট্রের চরিত্র বিরোধী। স্বাধীন ভারতে তথাকথিত প্রগতির স্বার্থে বাঁধ, রাস্তা পথ, বিমান ঘাটি নির্মাণ, আক্ষরিক সম্পদ খনন ইত্যাদি প্রকল্প রূপায়ণ কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এদের কজনের পুনর্বাসন হয়েছে, এসব নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, যার কোনো ছাপ কোনো উল্লেখ আমরা পাই না চ্যাটার্জি বা সান্যালের লেখে। এই আলোচনা বিশাল, শুধু একজন অগ্রণী গবেষকের একটা গবেষণা সর্বেক্ষণ থেকে কিছু তথ্য শ্রোতাদের সামনে রাখছি। ওয়াল্টার ফার্নান্ডেজ নামে বাস্তুচ্যুত জনসংখ্যার কোনো সরকারি পরিসংখ্যান নেই, তাই ফার্নান্ডেজের পরিসংখ্যানের ভিত্তি বিভিন্ন রাজ্যের উপর বিভিন্ন গবেষকদের প্রাথমিক সমীক্ষা, এর মধ্যে ফার্নান্ডেজের নিজস্ব সমীক্ষাও আছে। মোটামুটি স্বাধীনতার পর থেকে 2000 সাল পর্যন্ত বাস্তুচ্যুতের সংখ্যা ফার্নান্ডেজের হিসাব মতো ছিল প্রায় 2 কোটি। এই গবেষণায় আরো ধরা পড়ে যে আদিবাসী যারা ভারতের জনসংখ্যার 8.6%, তারা বাস্তুচ্যুতদের 40%। এর সঙ্গে আছে দলিত বন্ধ, যারা বাস্তুচ্যুতদের আনুমানিক 20%। ওনার অনুমান মতো বাস্তুচ্যুতদের প্রায় 80% গ্রামীণ দরিদ্র, যার ফলে এদের কথা বিশেষ প্রচার হয় না, অথবা ঘটনাগুলি খুব অল্প সময়ের জন্য খবরে আসে। বাস্তুচ্যুতদের পুনর্বাসন সম্পর্কে তথ্য খুবই দুর্বল, এটা যাচ্ছে না। ঔপনিবেশিক রাষ্ট্রের ফৌজদারি শাসন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের কাঠামো এবং বিধিগুলি স্বাধীন ভারতের রাষ্ট্র অপরিবর্তিত রেখে দেয়। আমি এটা কোট করছি একটা বইয়ের থেকে, অঙ্গনা চ্যাটার্জি হ্যান্ডসেন সফটওয়্যার, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বই, কোলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে প্রথম বেরিয়েছিল। উইদিন কোর্স ঔপনিবেশিক আইনের শক্তি সবসময় গভীর বৈষম্যমূলক ভাবে প্রয়োগ হতো, যাতে দরিদ্র নিম্ন বর্ণের জনসংখ্যার গরিষ্ঠ ভাগকে প্রশাসন ও দ্বন্দ্বের সবচেয়ে খামখেয়ালি পুরো দিকে সামনা করতে হতো। স্বাধীন সরকার এই প্রথাগুলিকে অটুট রাখে। AFSPA, UAPA, টাটা এর মতো আইন প্রণয়ন করা হয় যাতে নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ের জন্য নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার বাতিল করা হয়।
ক্রমেই এই অঞ্চলে এটা প্রায় স্থায়ী আকার ধারণ করে। আবার কোট করছি, ভারতীয় পুলিশ এবং সুরক্ষা বল বহু দশক ধরে ধারাবাহিক অত্যাচার, গুম করা, মজ্জাগত দুর্নীতি এবং অনুসন্ধানী ক্ষমতার স্বভাবসিদ্ধ অভাবের খ্যাতি অর্জন করেছে। এই দৈনন্দিন অত্যাচার প্রায় সর্বতভাবে দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠী, সামাজিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিশেষভাবে প্রয়োগ করা হয়। এই গোষ্ঠীগুলির কাছে পুলিশ ত্রাসের একটা মুখ্য কারণ এবং নিত্য হয়রানি, তোলাবাজির আর অতর্কিত জুলুমের উৎস। ক্লোজ কোট। ক্রমেই কিছু অঞ্চলে এটা প্রায় নির্দিষ্ট গোষ্ঠীদের বিরুদ্ধে রাষ্ট্রের অবিরত অত্যাচারের জবাবি হিংসার জন্ম দেয়। মানে যাদের উপর অত্যাচার করা হচ্ছে, এখন তো সংগ্রাম রঘুরায় প্রধান অপরাধ মুসলমানরা, তো তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই বিপরীতে যেহেতু তারা গোষ্ঠীবদ্ধ, তারা স্বাভাবিকভাবে মানে আমাকে মারলে আমি চুপ করে সহ্য করবো, সেটা মানে আমি খুব ভীত হলে করতে হবে। কিন্তু আমি যদি সম্ভবত অনেকে যদি থাকি একটা জায়গায়, যেটা ঘেটুইজম বলে, মানে ঘেটুইজম কিরকম, যে ধরুন আমার জীবনে আমি এটা অনেক উদাহরণ দেখেছি আর কি। যে আমার এক বন্ধু মুসলমানকে আমার কলেজে পড়াতেও খুব জ্ঞানী এবং যথেষ্ট আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে জিওলজি পড়া। তার ভাইরা সে নীলতর সরকার কলেজে ডাক্তার ছিল। তো আমি একটা সময় এখন আপার ক্লাস জায়গায় থাকতাম, তো সেই ছেলেগুলি সেখানে বাড়ি ভাড়া করছে। আমাকে আমি ওখানকার যে দালাল তাদের ধরে একটা বাড়ি ঠিক করবো, সে 10,000 টাকা অ্যাডভান্সও দিল। তার দুদিন পরে ওখানে দালাল করতে ওখানকার পাম্পম্যান যারা থাকে এসে বললো, দাদা ওই বাড়িটা দেবে না, ভাড়া দেবে না, আমার ছেলে আমেরিকা থেকে ফিরে আসছে, ওখানে থাকবে। আমেরিকা থেকে ফিরে আসছে, সত্যি বলছে? আমি কি বলবো দাদা, এটা ওই ব্লকে যারা বাস করে তারা, মানে উনি কিন্তু দিতে চাইছে যে তারা বলছে এখানে মুসলমানরা থাকতো। এবার তারা করছে কি, তারা সবাই চলে যাচ্ছে পার্ক সার্কাসের দিকে, হ্যাঁ, তারপরে ওই আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। এবং যে গেটোয়াইজ হয়ে গেলে, গেটোয়াইজ করতে গেলে তো গেটোয়াইজ হয়ে গেলে তখন কিন্তু বল, তখন মুখে ধরে একটা মারতে গেলে বেড়াতে এটা খুব স্বাভাবিক। নির্দিষ্ট গোষ্ঠীদের বিরুদ্ধে রাষ্ট্রের অবিরত অত্যাচার জবাবি হিংসার জন্ম দেয়। সমাজের প্রাপ্ত পুলিশি জুলুমের লক্ষ্য ক্ষমতাহীন এই গোষ্ঠীদের কাছে সমবেত হিংসাত্মক উন্মাদনা প্রতিবাদের ন্যায়সঙ্গত ভাষার মান্যতা হয়। এই প্রান্তের প্রান্ত বা সমাজের প্রাপ্তজনদের কাছে গোষ্ঠীগত অস্তিত্বের প্রকাশই রাষ্ট্রের হিংসার প্রতিস্পর্ধী হিংসা। দ্বিতীয়ত, এটা হলো আমার ফার্স্ট কোয়েশ্চন। দ্বিতীয়ত, এই মার্ক্সবাদী আখ্যানগুলিতে মানুষের চিন্তন প্রক্রিয়া, তার বিষয় বা সাবজেক্ট হয়ে ওঠার প্রক্রিয়া বোঝার ক্ষেত্র বোধহয় তৈরি হয়। সাবেকিক মার্ক্সবাদ বা সরল আধিপত্যের আখ্যানে মানুষ অমোঘ ইতিহাসের দাস, মাত্র স্টেজ তৈরি করে আর কি, প্রিমিটিভ কমিউনিজম, স্লেভারি, ইতিহাসের যৌক্তিক বিবর্তনের ধারক মানুষের স্বাধীন বিষয় হয়ে ওঠা সম্ভব নয়। সে তো শুধু অ্যাকর্ডিং টু দ্য রুল অফ হিস্ট্রি সোসাইটি মুভ ফরওয়ার্ড and we are simply the tools of that history. আধিপত্যের আখ্যানেও তা সে সরল, জটিল অথবা কৃত্রিম হোক, বিষয় চিন্তনের সীমা বেঁধে দিচ্ছে আধিপত্যকামী শাসন সংস্কৃতি। মানে যে সংস্কৃতি দিয়ে তাকে তার উপর আধিপত্য কায়েম করা আছে, তার মধ্যেই তাকে ভাবতে হবে। পরে যখন সে বাধ্য, যেমন নর্মদা নদীর তীরের আদিবাসী প্রথমে প্রান্তের প্রান্ত হিসেবে শাসকের কাছে দুর্গে হচ্ছে, পরে যখন সে বাধ্য হয়ে প্রান্তে প্রবেশ করে তখন সে শাসক কুলের সংস্কৃতির অবদমিত হিসেবেই উপস্থিত হবে। তার আর কোনো নিজস্বতা, স্বাতন্ত্র্যের কোনো মাত্রা থাকবে।
অর্থাৎ কোন গোষ্ঠী প্রত্যয়ী প্রতিবাদী হওয়ার কোন অবস্থান এই ধারা তত্ত্বগতভাবে ঠাঁই দিতে পারে না। মার্কসের নিজের লেখায় অপরিশীলিত অভিজ্ঞতা বা প্র্যাকটিস প্রসূত যে সম্ভাবনাগুলি ঠাঁই পেয়েছে অনায়াসে, আজ সে পরিশীলিত বিজ্ঞ জার্নালের উপযোগী মার্ক্সবাদে অপরিণত। মানে এখন আমরা লিখি, এটা আমিও তাই করি, জার্নালে ছাপার জন্য যখন লেখা হয় তার হলো পথ, কোন জার্নালে কি ছাপে, এবার সেটা দিয়ে যদি আমি সমাজকে বোঝার চেষ্টা করি তাহলে যা হওয়ার তাই হবে। ওই থিওরি থেকেই যেন মানুষকে কনস্ট্রাক্ট করা যায়। মার্ক্সের কাছে কিন্তু প্র্যাকটিস একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, এটার মধ্যে আমি যাচ্ছি বড় বিষয়। মার্ক্সের নিজের লেখায় অপরিশীলিত অভিজ্ঞতা বা প্র্যাকটিস প্রসূত যে সম্ভাবনাগুলি ঠাঁই পেয়েছে অনায়াসে, আজ সে পরিশীলিত বিজ্ঞ জার্নালের উপযোগী মার্ক্সবাদে অবলুপ্ত। মানুষের বাস্তবিক অবস্থান চিন্তন তত্ত্ব নির্ধারিত, মানে থিওরি ইজ ডিটারমিনিং যে হোয়াট ইউ উইল ডু, মানে অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। যারা দর্শন করেন, দর্শন চর্চা করেন, তারা বুঝবেন যে মার্ক্সবাদে হেগেলীয় প্রভাব আবার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হল। থট ডিটারমিনস রিয়ালিটি। হয় সে যৌক্তিক প্রগতির দাস, তার চিন্তা চেতনা নির্দিষ্টভাবে বিবর্তিত হয়, অথবা সেই যৌক্তিক কাঠামোর প্রিয় নয়, সে অনন্ত। বিষয় গঠনের প্রক্রিয়ায় যে প্রতিবাদী বিষয় হয়ে ওঠার সম্ভাবনা লাফলাউসের মতো চিন্তকরা খুঁজেছে, তা আমাদের সমাজ চিন্তনের অনুচ্চারিত থেকে গেছে, যদিও এদের প্রতি উল্লেখিত দর্শকরা যথেষ্ট শ্রদ্ধাশীল। নর্মদার ধার থেকে যে প্রান্তে প্রান্তে নিবাসী আদিবাসী উচ্ছেদ হয়ে প্রান্তে অবদমিত অবস্থায় প্রবেশ করল, এই আখ্যানে তার অবদমিত অস্তিত্বের অতিরিক্ত কোন মাত্রা নেই যা তার বিষয় অস্তিত্বকে কোন দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। বাস্তবে কিন্তু এই অবদমিত মানুষটি একদা প্রকৃতি নির্ভর গোষ্ঠীবদ্ধ সমাজের স্মৃতি বহন করে। মানে এরকম যেরকম বলা হচ্ছে যে সে চলে এলো, এবার সে মূল স্রোতের সংস্কৃতি অবদমিত হতে পারে, সেরকম কিন্তু নয়। মানে আমাদের সাবজেক্টিভিটি ভাবে গঠিত হয়। বাস্তবে কিন্তু এই অবদমিত মানুষটি একদা প্রকৃতি নির্ভর গোষ্ঠীবদ্ধ সমাজের স্মৃতি বহন করে, যা আবার নতুন প্রজন্ম দাদু দিদার থেকে গল্প শুনে হারিয়ে যাওয়া রূপকথার দেশের প্রতি আকাঙ্ক্ষা জন্ম দেয়। সে কিন্তু কখনোই সম্পূর্ণ আধুনিক হয় না, বা কৃত্রিম আধিপত্য জাতীয় সংস্কৃতি তাকে সম্পূর্ণ গ্রাস করতে পারে না। মননের এই অনমনীয় দিক বিশেষ পরিস্থিতিতে জন্ম দেয় বিদ্রোহী সত্তা। বিভিন্ন গোষ্ঠীর স্বপ্নগুলি একই সূত্রে গাঁথা হলে প্রতিস্পর্ধী আধিপত্য বা কাউন্টার হেগেমনি সৃষ্টি হয়। এর কোনো সাধারণ নিয়ম হয় না, কিন্তু বাস্তব সামাজিক অর্থনৈতিক বিবর্তনের প্রতিস্পর্ধী বিষয়ে আর প্রতিস্পর্ধী হেগেমনির সম্ভাবনা যদি তত্ত্বের ঠাঁই না দেওয়া যায়, তাহলে সেই তত্ত্বের বিশ্লেষণ ক্ষমতা বলতে বাধ্য। ব্যক্তিরা একাধিক পরিচয়ের সংখ্যা, এমন নয় যে ক্ষমতাসীন সংস্কৃতির নির্দিষ্ট পরিচয় তার একমাত্র পরিচয়। তা যদি হতো তাহলে পরিচয়ের বিশেষত্ব থাকতো না। পরিচয় তত্ত্বগতভাবে নির্দিষ্ট হতো, স্থান কাল ব্যক্তিগত, মানে আমি কে সেটা থিওরি অফ বিষয়। এই সমস্যার কারণে এই তাত্ত্বিক কাঠামোতে বিশেষ পরিস্থিতির বিশ্লেষণের সমস্যা আছে। বর্তমান সংকট, বিশেষ করে হিন্দুত্ববাদের উত্থান, সামাজিক ধর্মীয় অপরের প্রতি হিংস্র বিদ্বেষ, এ সমস্ত আমরা বুঝতেই পারবো না কিভাবে সংঘটিত হচ্ছে। নয়া উদারনীতির সঙ্গে নয়া রক্ষণশীলতা, যার বেশি প্রকাশ হিন্দুত্ব, কিভাবে সম্পৃক্ত তাও বোঝা সম্ভব নয় যদি না তত্ত্বের এই স্বয়ংসম্পূর্ণতার মোহ কাটাতে পারে। বিনোদন, বিজ্ঞাপন, বিষয় প্রক্রিয়ায় গণমাধ্যমের প্রভাব, আবার এই নির্ণায়কগুলি কিভাবে নিয়ন্ত্রিত হয়, নিজেরাই প্রতিনিয়ন্ত্রিত হয়, এই সমস্ত বোঝার ক্ষেত্র প্রস্তুত করা খুবই দরকার। ধন্যবাদ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কিছু প্রশ্ন করেন, কারোর কি প্রশ্ন আছে?
প্রশ্ন আছে, যদি শেষে আবার কোয়েশ্চেন অ্যান্সারে তখন যদি কিছু কমেন্ট আসে তাহলে আমরা করব। আমরা পরবর্তী বক্তৃতায় চলে যাব। আমরা এবার শুনবো খাইবার আলী স্যারের কাছে। তার আগে খাইবার আলী স্যারের পরিচিতি দেওয়ার জন্য আমি আমার সহকর্মী অনিমেষ চৌধুরী মহাশয়কে মঞ্চে আহ্বান করছি।